দুধের মাছি বুঝেন তো, সুসময়ের বন্ধু। শরতের শিশির এটার অর্থ সুসময়ের বন্ধু। সুখের পায়রা এটাও সুসময়ের বন্ধু। লক্ষ্মীর বরযাত্রী এই চারটার অর্থই কিন্তু হচ্ছে সুসময়ের বন্ধু। জয়ন্তী, খদ্দর, হরতাল এই শব্দগুলো হচ্ছে কি গুজরাটি ভাষার শব্দ। ছন্দ অলংকার রয়েছে, ছন্দ ও অলংকার রয়েছে। হ্যাঁ, ছন্দ অলংকার রয়েছে। এরপর হচ্ছে অভিধান তত্ত্ব রয়েছে, অভিধান তত্ত্ব, তাই না, অভিধান তত্ত্ব রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে উপস্থিত হয়েছি বিশেষ করে সদ্য যে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সমন্বিত 9 ব্যাংকের যে সিনিয়র অফিসার পদের সার্কুলার হয়েছে 2023 সাল ভিত্তিক। তো এই সার্কুলারে মোট পদসংখ্যা দেয়া হয়েছে, বা যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে 1554। বিশাল সংখ্যক এই সার্কুলারে, বিশাল সংখ্যক পদের এই সার্কুলারে কিভাবে আমরা প্রস্তুতি নিব, আসলে কি কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, এই শীর্ষক আজকে বিশেষ এই লাইভটি সাজানো হয়েছে। তো দেখতেই পারতেছেন যে আমরা জানি যে 2022 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো ছিল সেগুলোর পরীক্ষা এখনো হয়নি, সামনে হবে। পাশাপাশি 2023 সাল ভিত্তিক সার্কুলার কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা আরো বেশ কয়েকটি সার্কুলার পেতে যাচ্ছি, বিশেষ করে যেহেতু 9 ব্যাংকের সিনিয়র অফিসার যে সার্কুলার সেটি চলে এসেছে। পরবর্তীতে 9 ব্যাংকের বা অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে বাংলাদেশ ব্যাংকের সেই সমন্বিত অফিসার জেনারেল সেটার সার্কুলার আসবে, সম্ভবত এই মাসেই আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অফিসার ক্যাশ যেটি আছে সেটারও সার্কুলার আসবে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের এডি, বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল এবং বাংলাদেশ ব্যাংকের ক্যাশ, এই যে 3টি পদ, এই 3টি পদের সার্কুলারও খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। তো এত সুন্দর যে একটা চাকরি, অনেকগুলো পদ, এখানে মেধা, বিশেষ করে এখানে দেখতেই পারতেছেন যে এখানে অন্যান্য চাকরির মতো এত বেশি পড়াশোনা, এত দীর্ঘমেয়াদী কোনো ধরনের প্রিপারেশন নিতে হয় না। আলোচনার টপিক সেটি হচ্ছে সমন্বিত 9 ব্যাংকের সিনিয়র অফিসার পদে কিভাবে প্রস্তুতি নিব, বিষয় হচ্ছে বাংলা। তো সবার আগেই আমরা যেটা দেখব যে বাংলা বিষয় আসলে আমাদের কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে ব্যাংকের জন্য। যারা প্রথমবারের মতো আবেদন করেছি, যারা আবেদন করেছি তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা এর আগে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু হয়তোবা আমরা ওইভাবে গুছিয়ে পড়তে পারিনি, যার কারণে হয়তো ভালো রেজাল্ট করিনি। তো এই জন্য সবার আগে জানা দরকার যে আমার যে টপিকগুলো আছে বা যে সাবজেক্ট আছে এই সাবজেক্টে কোন টপিকগুলো আমার পড়া উচিত এবং কোন টপিকগুলোকে আমি বাদ দিব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা চাকরির পরীক্ষা পাশ করার ক্ষেত্রে আপনার 50% যে প্রিপারেশন সেটা কিন্তু হয়ে যায় যখন আপনি প্রশ্ন বিশ্লেষণ যদি করেন। তো দেখি শুরুতেই যে বাংলা বিষয়ে কোন কোন বিষয়গুলো পড়তে হয়। তো বাংলা ব্যাকরণ থেকে যেটা পড়তে হবে, উদ্ভব, ক্রমবিকাশ, রীতি বিভাজন, বাংলা লিপি, ধ্বনি বর্ণ, ধ্বনি পরিবর্তন, প্রমিত উচ্চারণ, এখান থেকে আসতে পারে নত্যবিধান, সত্যবিধান, এই যে টপিকগুলো আছে, সন্ধি, বানান, বাক্য শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ, অপপ্রয়োগ, শব্দের শ্রেণী বিভাগ, এই যে কমন বেশ কিছু টপিক রয়েছে যেটা ব্যাংকের জন্য কিন্তু পড়তে হয়। পাশাপাশি অন্যান্য চাকরি ক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো একটু ভিন্নভাবে পড়তে হয়, ওই অনুরূপ পড়তে কিন্তু হয় না, বা অন্যান্য চাকরির ক্ষেত্রে যেভাবে পড়া হয়। এরপর দেখেন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, পুরুষ স্ত্রীবাচক শব্দ যেটা আছে, হ্যাঁ, যেটাকে আমরা জেন্ডার বলে থাকি, লিঙ্গ বলে থাকি, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, উপসর্গ, অনুসর্গ, কারক, বিভক্তি, এই টপিকগুলো কিন্তু যদি আপনি ধরে ধরে পড়েন, শুধুমাত্র এই টপিকগুলো, সম্বন্ধ, সম্বোধন পদ যেটি আছে, বিরাম চিহ্ন, এরপর সমাস, প্রকৃতি প্রত্যয়, পদ প্রকরণ, কাল পুরুষ, বাংলা অনুজ্ঞা, বাচ্য উক্তি, বাক্য প্রকরণ এবং রূপান্তর, এই যে টপিকগুলো দেখতে পারতেছেন, এই টপিকগুলো কিন্তু ব্যাংকের চাকরির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ছন্দ অলংকার, এই শাস্ত্র থেকে, ছন্দ অলংকার থেকে বেশ কিছু প্রশ্ন আসে। পাশাপাশি বিভিন্ন অর্থে যে প্রয়োগ, ভিন্ন অর্থে প্রয়োগ, এক কথায় প্রকাশ, বাগধারা, এই বাগধারা, বেশ কিছু টপিক রয়েছে যেগুলো থেকে প্রশ্ন 1টা 2টা 3টা 4টা, মানে 3টারও বেশি প্রশ্ন এসেছে শুধু বাগধারা থেকে, এমনও উদাহরণ কিন্তু আছে। হ্যাঁ, এরপর হচ্ছে বঙ্গানুবাদ। এরপর সাহিত্য অংশে আপনাদের পড়তে হবে বাংলা সাহিত্যে যে প্রাচীন যুগ, এখান থেকে মাঝে মাঝে 2-1টা প্রশ্ন আসে, এটাও রেয়ার, মাঝে মাঝে আসে। এরপর হচ্ছে যে বাংলা সাহিত্যের মধ্যযুগ যেটি আছে, মধ্যযুগ থেকে প্রশ্ন আসতে পারে। পাশাপাশি বাংলা সাহিত্যের যে আধুনিক যুগ আছে, এই আধুনিক যুগের কবি সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্ম পরিচিতি বেশি পড়তে হয় না, কিন্তু সামান্য কয়েকজন কবি সাহিত্যিক, বিশেষ করে পিএসসি যে 11 জন আছেন, আমরা জানি যে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, কেউ যদি এই 2 জনের সাহিত্যকর্মও পড়ে তারপরও কি সে কমপক্ষে 1 থেকে 2 নম্বর কিন্তু কমন পায়, অনায়াসে 2 নম্বর সে কমন পাবে মাত্র এই 2 জন সাহিত্যিক থেকে পড়লেই। এরপর হচ্ছে মহাকাব্য, বিশেষ করে দেখেন অন্যান্য চাকরি পরীক্ষা থেকে ব্যাংকের চাকরি পরীক্ষা একটু আলাদাভাবে পড়তে হয়। এখানে দেখেন যে মহাকাব্য, কাব্যগ্রন্থ একদম বাছাই করা। এরপর দেখেন যে উপন্যাস, উল্লেখযোগ্য উপন্যাস। এরপর দেখেন যে উল্লেখযোগ্য যে নাটক, এগুলো পড়তে হবে। উল্লেখযোগ্য গল্প পড়তে হবে। দেখেন অন্যান্য চাকরির পরীক্ষা থেকে কিন্তু তুলনামূলক একটু কি আলাদা।
এরপর হচ্ছে কি প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, গ্রন্থ, চলচ্চিত্র যেগুলো আছে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যকর্মের, বিশেষ করে চরিত্র। এই সাহিত্যকর্মের চরিত্রের ক্ষেত্রে সবার আগে গুরুত্ব দিবেন যেটি, সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশেষ করে জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে চরিত্রগুলো রয়েছে তার যে সাহিত্যকর্মের, এই রবীন্দ্রনাথ ঠাকুরের যদি সাহিত্যকর্মের চরিত্রগুলো যদি কেউ পড়ে যায়, এখান থেকে নিশ্চিত 1 নাম্বার কমন পাবেন যে কোনো চাকরির পরীক্ষা, যে কোনো ব্যাংকের পরীক্ষায় হোক, সিনিয়র অফিসার অথবা অফিসার ক্যাশ, যেটাই হোক না কেন। এই যে উপাধি, ছদ্মনাম, এগুলো উদ্ধৃতি, গান, পত্রিকা, সাময়িকী এবং সম্পাদক, এই টপিকগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে। তো আপনারা ইতিমধ্যে দেখলেন যে আসলে বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য সমন্বিত 9 ব্যাংকে যে সার্কুলার হয়ে গিয়েছে, এটার পরীক্ষা হবে। পাশাপাশি 2022 সাল ভিত্তিক যে চাকরি পরীক্ষাগুলো হবে, সেখানে আমরা কিভাবে প্রস্তুতি নিব। তবে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে 2023 সাল ভিত্তিক যে অফিসার, যেটা প্রকাশ হয়েছে সিনিয়র অফিসার, এই পদের জন্য আসলে আমাদের কিভাবে বাংলার প্রস্তুতিটা নিতে হবে। তো দেখি আমরা বেশ কিছু প্রশ্ন সলিউশন করব। আমরা আজকে দেখব যে আসলে বাংলার কোন কোন অংশগুলো থেকে প্রশ্ন আসে, কিভাবে আসে। তো শুরুতেই একটি প্রশ্ন দেওয়া আছে, সেটি হচ্ছে যে ব্যাকরণের আলোচ্য বিষয়। দেখেন ব্যাকরণের আলোচ্য বিষয় কি, 4টি অপশন দেওয়া আছে, ধ্বনি, শব্দ, বাক্য এবং সবগুলোই। কোনটি হতে পারে? এটা ব্যাকরণের, প্রতিটা ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয়, প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কয়টি? 4টি হচ্ছে প্রধান। এছাড়াও অপ্রধান বেশ কিছু আলোচ্য বিষয় আছে। যেমন আমরা জানি যেটাকে আমরা বলে থাকি যে ধ্বনি তত্ত্ব, যেটাকে বলে থাকি ধ্বনি তত্ত্ব একটি আছে। এরপর হচ্ছে শব্দ বা রূপ তত্ত্ব, শব্দ অথবা কি রূপ তত্ত্ব, রূপ তত্ত্ব আছে। এরপর দেখেন, এরপর হলো কি বাক্য তত্ত্ব, যেটিকে বলা হয় বাক্য তত্ত্ব, এবং আরেকটি হচ্ছে কি অর্থ তত্ত্ব। এরপর আরেকটি হচ্ছে কি অর্থ তত্ত্ব। এই 4টা হচ্ছে প্রধান আলোচ্য বিষয়। আর অপ্রধান বেশ কিছু আলোচ্য বিষয় আছে। অপ্রধান বিষয়গুলো যেমন দেখেন ছন্দ অলংকার রয়েছে, ছন্দ ও অলংকার রয়েছে, হ্যাঁ ছন্দ অলংকার রয়েছে। এরপর হচ্ছে অভিধান তত্ত্ব রয়েছে, অভিধান তত্ত্ব, তাই না, অভিধান তত্ত্ব রয়েছে। এগুলো হচ্ছে অপ্রধান। তাহলে প্রধান যেগুলো আছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, এই 4টি হচ্ছে কি প্রধান। যদি কখনো পরীক্ষায় এই দেখেন এই প্রশ্নের মতোই কিন্তু অনুরূপ প্রশ্ন আসে যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি, এভাবেও কিন্তু আসতে পারে, হ্যাঁ এভাবেও আসতে পারে। তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে কয়টি? 4টি। আর এখানে যে অপশনগুলো আছে ধ্বনি, শব্দ, বাক্য, তো এখানে দেখেন 4টি কিন্তু আলোচ্য বিষয়। তাহলে সঠিক উত্তর কি হবে? সবগুলোই। তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে সবগুলোই হবে। তো সকলেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর দেখেন 2 নাম্বার যে প্রশ্নটি আছে, চির এবং চির শব্দ জোড়ের অর্থ যথাক্রমে। দেখেন এই শব্দ জোড় থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং আসতে পারে। আর এই প্রশ্নটা নেওয়া হয়েছে 2021 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্ন এগুলো। প্রতিটা প্রশ্নই 2021 সাল ভিত্তিক সিনিয়র অফিসার পরীক্ষার যে বাংলা বিষয়ে যে প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্নগুলোই কিন্তু আমরা আজকে সমাধান করতে যাচ্ছি। তো এখানে দেখেন যে চির এবং চির এই দুটা শব্দ জোড়ের অর্থ কি হতে পারে। এখানে 4টি অপশন দেওয়া আছে, চূর্ণ ও নেশাগ্রস্ত, ছুরি স্বাভাবিক, দীর্ঘ ছিন্ন বস্ত্র ও দীর্ঘ। কোনটি হইতে পারে? একটু সঠিক উত্তর দেখি কে দিতে পারে সঠিক উত্তর। এই প্রশ্নগুলো আজকে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে 2021 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের যে পরীক্ষাটি হয়েছিল 2021 সাল ভিত্তিক, সেই প্রশ্নের বাংলা অংশের সমাধান আজকে আমি আপনাদেরকে দিচ্ছি। বাংলা অংশের সমাধান আমি আজকে আপনাদেরকে করাচ্ছি। যে চির যে শব্দটি, এই শব্দের অর্থ হচ্ছে কি, যেমন আমরা বলে থাকি চিরকাল ব্যাপিয়া, দেখেন চিরকাল, এই চির শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ, এই চির শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ। আর এই যে চির যেটি আছে, যেটা দীর্ঘ ইকার দিয়ে লেখা হয়েছে, দীর্ঘ ইকার দিয়ে, এই চির শব্দের অর্থ হচ্ছে ছিন্ন বস্ত্র, এই শব্দের অর্থ হচ্ছে কি ছিন্ন বস্ত্র। তাহলে এখানে দেখেন অপশনে কিন্তু এখানে কনফিউজিং একটা প্রশ্ন এখানে চলে এসেছে। এই অপশনের মধ্যেই কিন্তু অনেকেই ভুল করবে। এর জন্য আপনাদেরকে আগে দেখতে হবে, ধারাবাহিকতা দেখতে হবে, যে প্রথমে চেয়েছে চির এবং এরপর চেয়েছে চির, অর্থাৎ হ্রস্বইকার এরপর হচ্ছে দীর্ঘইকার। এই জন্য হ্রস্বইকার যেটা আছে চির, এই শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ, আর দীর্ঘইকার যে চির, এই শব্দের অর্থ হচ্ছে ছিন্ন বস্ত্র। তাহলে সঠিক উত্তর হবে কি সি, ডি কিন্তু হবে না। কারণ দেখেন ছিন্ন বস্ত্র শব্দটি আগে আছে, অর্থ ঠিক আছে, তবে ছিন্ন বস্ত্র আগে আছে, পরে দীর্ঘ আছে, এই জন্য এই অপশনটি হবে না। আর বাকি দুটি তো হবেই না। তাহলে এভাবে আগে আপনাদেরকে দেখতে হবে, যে অপশন দেখতে হবে, প্রশ্ন দেখতে হবে, প্রশ্নের ধারাবাহিকতা সেটা আপনাকে বুঝতে হবে। পাশাপাশি
উত্তর করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সাবধানতা অবলম্বন না করলে সহজ উত্তরটিও কি হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। এরপর দেখেন কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। এই যে বহুবচন, জন্তুর বহুবচনে কি হয়, ব্যবহৃত হয়ে থাকে। কোন দুইটা শব্দ, এখানে 4টি অপশন দেওয়া আছে, পাল, কুঞ্জ, জুত এবং কি মালা, নিকর ও রাজি, পাল এবং জুত। কোনটি হইতে পারে, সঠিক উত্তর কোনটি হইতে পারে, একটু উত্তর করার চেষ্টা করি সকলেই। যে পাল শব্দটি আছে, আমরা একটু দেখি পাল যে শব্দটি আছে, এই পাল শব্দটি মূলত জন্তুবাচক শব্দের বহুবচন প্রকাশের শেষে ব্যবহৃত হয়, জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা হয় জন্তুর ক্ষেত্রে, যেমন আমরা কি বলতে পারি, গরুর পাল বলে থাকি, তাই না, গরুর পাল বলে থাকি, মহিষের পাল বলে থাকি। কুঞ্জ যে শব্দটি আছে, এই কুঞ্জ শব্দটি হচ্ছে অপ্রাণীবাচক। কুঞ্জ শব্দটি অপ্রাণীবাচক শব্দের শেষে যুক্ত করে কি করা যায়, বহুবচন করা হয়। এরপর দেখেন জুত শব্দটি, এই জুত শব্দটি যোগ করা হয় জন্তুর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, জন্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর মালা যে শব্দটি আছে, এই মালা শব্দটি ব্যবহার হয় অপ্রাণীবাচক শব্দের বহুবচন করার ক্ষেত্রে। এরপর দেখেন নিকর, এই নিকর এবং রাজি এই দুইটা শব্দই ব্যবহৃত হয় অপ্রাণীবাচক শব্দ বুঝাতে। তাহলে দেখলাম যে এখানে যে পাল যে শব্দটি ছিল এটা ব্যবহৃত হয় জন্তুর ক্ষেত্রে, এবং জুত যে শব্দটি আছে এটিও ব্যবহার হয় জন্তুর ক্ষেত্রে। তাহলে এখানে দেখেন পাল এবং জুত এটা দুটা একসাথেই কি রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে, ডি হবে, পাল এবং জুত। যারা উত্তর করেছেন, সঠিক উত্তর করেছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখেন যে জন্তুর বহুবচন ব্যবহার করার জন্য পাল এবং জুত ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর হবে কি, ডি। এরপর দেখি কি প্রশ্ন রয়েছে। এরপর দেখেন নিচের কোনটি দেশি শব্দ। এই যে শব্দ আছে, শব্দ বিভাজন বা শব্দ তত্ত্ব যেটি রয়েছে বা শব্দের যে প্রকারভেদ রয়েছে, এই শব্দ তত্ত্ব থেকেও কিন্তু প্রশ্ন আসবে। হ্যাঁ, শব্দ প্রকরণ থেকেও কিন্তু প্রশ্ন আসে, প্রতিটা পরীক্ষায় আসে, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। নিচের কোনটি দেশি শব্দ, দেখেন নিচের কোনটি দেশি শব্দ, 4টি অপশন দেওয়া আছে, চন্দ্র, ডাব, হরতাল, চিনি। কোনটি হইতে পারে, একটু সঠিক উত্তর করার চেষ্টা করি। দেখেন যে চন্দ্র, তাই না, তাই না, যেমন দেখেন হস্তে যদি থাকে শক্তি, একটু বলি হস্তে যদি থাকে শক্তি, দেখেন হস্তে যদি থাকে শক্তি, চন্দ্র, সূর্য, নক্ষত্র করবে ভক্তি। এই যে শব্দগুলো দেখতে পারতেছেন কি কি আছে, হস্তে, এরপর দেখেন শক্তি, এরপর দেখেন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভক্তি। এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে বলা হয় কি তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। এই শব্দগুলো হচ্ছে কি সংস্কৃত শব্দ, এগুলো হলো সংস্কৃত শব্দ। এরপর দেখেন ডাব, তাই না, যেমন ডাব দিয়ে যেমন আমরা বলতে পারি গঞ্জ, কুড়ি, ডাগর, টোপর, চোঙ্গা। দেখেন গঞ্জ, এরপর দেখেন যে কুড়ি, ডাগর, টোপর, গঞ্জ, কুড়ি, ডাগর, টোপর, চোঙ্গা, তাই না। এরপর দেখেন এই যে ডাব, কুলা, ঢেকি, এই যে শব্দগুলো যে আছে এই শব্দগুলোকে কি বলা হয়, এই শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। এই শব্দগুলো হলো দেশি শব্দ, এই শব্দগুলো হচ্ছে দেশি শব্দ, তাই না। এই যে গঞ্জ, কুড়ি, ডাগর, টোপর, চোঙ্গা, তারপর হচ্ছে ডাব, কুলা, ঢেকি, খড়, এই যে শব্দগুলো রয়েছে যেগুলো আমরা ঝিঙ্গা, হ্যাঁ, তারপর ডিঙ্গা, এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে দেশি শব্দ, এগুলো দেশি শব্দ। এরপর দেখেন যে হরতাল, হরতাল শব্দটি দেখেন যেমন দেখেন খদ্দর, খদ্দর, এরপর দেখেন জয়ন্তী, আমরা যে ব্যবহার করে থাকি জন্ম জয়ন্তী ব্যবহার করে থাকি, জয়ন্তী শব্দটি যে আছে, তাই না। এই জয়ন্তী, খদ্দর, হরতাল এই শব্দগুলো হচ্ছে কি গুজরাটি ভাষার শব্দ, এগুলো হচ্ছে গুজরাটি ভাষার শব্দ। তাহলে এখানে দেখেন যে চিনি, এই যে চিনি যে শব্দটি আছে, তাই না, চিনি যে শব্দটি আছে, এই যে চা, চিনি, তাই না, চা, চিনি। তারপর দেখেন যে সাম্পান, হ্যাঁ, চা, চিনি, সাম্পান। এরপর দেখেন এলাচি, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো হচ্ছে কি চীনা ভাষার শব্দ, চীনা ভাষার শব্দ বা এগুলোকে বলা হয় চীনা শব্দ। তাহলে দেখেন যে এই যে শব্দ প্রকরণ থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসেই। এই প্রশ্নটি এসেছিল 2021 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে দেশি শব্দ কোনটি, দেশি শব্দ হচ্ছে কি হবে, সঠিক উত্তর হবে দেশি শব্দ হচ্ছে ডাব। এই ডাব শব্দটি হবে কি শব্দ,
দেশি শব্দ, অপরদিকে চন্দ্র শব্দটি হবে সংস্কৃত শব্দ, হরতাল শব্দটি হবে গুজরাটি শব্দ এবং চীনি শব্দটি হবে চীনা ভাষার শব্দ বা চাইনিজ ভাষার শব্দ। আশা করি আপনারা এই প্রশ্ন উত্তরটা বুঝতে পেরেছেন। এরপর দেখেন বাক্য শুদ্ধিকরণ অথবা যেটাকে বলে উক্তি পরিবর্তন। এই উক্তি থেকে কিন্তু ব্যাংকে প্রশ্ন আসে, যেটা হয়তো অন্যান্য চাকরি পরীক্ষায় আমাদের জন্য এতটা জরুরি না, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। খেয়াল করেন, লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন। এখানে যে উক্তিটি দেওয়া আছে যে লোকটি আমাকে সামনের আসনে বসতে কি করেছেন, অনুরোধ করলেন, এই বাক্যটার প্রত্যক্ষ উক্তিটা কি হবে? প্রত্যক্ষ উক্তি এটার কি উক্তি? প্রত্যক্ষ উক্তিটা কি হবে? এটা কিন্তু পরোক্ষ উক্তি দেওয়া আছে, লোকটি আমাকে সামনে আসনে বসতে অনুরোধ করলেন, এটার প্রত্যক্ষ উক্তি কি হবে? এখানে 4টি অপশন দেওয়া আছে। লোকটি আমাকে বললেন আগে বসুন, সামনে বসুন। এরপর দেখেন বি, লোকটি আমাকে বললেন আপনি সামনের আসনে বসুন। এরপর দেখেন লোকটি আমাকে বললেন অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন। আরেকটি হচ্ছে লোকটি আমাকে বললেন অনুগ্রহ করুন এবং সামনের আসনে বসুন। কোনটি সঠিক উত্তর হইতে পারে? যে যখন আমরা উক্তি পরিবর্তন করি, যখন এটাকে প্রত্যক্ষ উক্তিতে অবশ্যই একটা কমা থাকবে, হ্যাঁ, এবং যে প্রত্যক্ষ যে উক্তিটা যেটা থাকবে সেই উক্তিটা অবশ্যই ইনভার্টেড কমা যেটাকে বলা হয় অথবা ডাবল কমা যেটাকে বলা হয়, উদ্ধরণ কমা যেটাকে বলা হয়, উদ্ধরণ কমা দিয়ে থাকবে। এটা আমরা সকলেই জানি। তাহলে কোনটি হইতে পারে? এখানে দেখেন যে লোকটি আমাকে বললেন আগে বসুন সামনে বসুন, এটা অবশ্যই হবে না। আগে বসুন সামনে বসুন এ ধরনের কোনো কথা এখানে নেই। লোকটি আমাকে বললেন আপনি সামনের আসনে বসুন, এখানেও কিন্তু নাই। এখানে দেখেন কারণ হচ্ছে কি, এখানে অনুরোধ কথাটি আছে, বুঝতে হবে আগে। এখানে কি করেছেন, তিনি বসতে বলেনি, তিনি অনুরোধ করেছেন। আবার দেখেন লোকটি আমাকে বললেন অনুগ্রহ করুন এবং সামনের আসনে বসুন। দেখেন অনুগ্রহ করুন এবং সামনের আসনে বসুন, এটিও হবে না। তিনি কি বলেছেন যে লোকটি আমাকে বললেন যে অনুগ্রহ করে সামনের আসনে বসুন। যেহেতু এটা সরল বাক্যে করা আছে, অবশ্যই আমাদেরকে সরল বাক্যে করতে হবে। যে লোকটি বললেন কি, যে অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? অপশন সি হবে। তাহলে এই যে উক্তি পরিবর্তন থেকেও আপনাদের প্রশ্ন আসবে এবং আসতে পারে, যেহেতু বিগত বছরে এসেছিল। 2021 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নগুলো এসেছিল। তো এগুলো অবশ্যই আপনাদেরকে বুঝে করতে হবে, বুঝে এগুলো অবশ্যই সমাধান করতে হবে। এরপর দেখেন, এরপরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, দেখেন এটা এসেছে কারক থেকে। সারা রাত বৃষ্টি হয়েছে। দেখেন সারা রাত কি হয়েছে? বৃষ্টি হয়েছে। এখানে যে সারা রাত শব্দটি দেওয়া আছে, সারা রাত, এটা কোন কারকে কোন বিভক্তি হবে? এটা কোন ধরনের কারক হবে এবং কোন ধরনের বিভক্তি হবে? একটু বের করেন সঠিক উত্তর কি হতে পারে। এখানে 4টি অপশন দেওয়া আছে, কর্মে শূন্য, কর্তায় শূন্য, অধিকরণে শূন্য, অপাদানে শূন্য। কোনটি হইতে পারে? সারা রাত বৃষ্টি হয়েছে, কোন কারকে কোন বিভক্তি, কোনটি হইতে পারে? একটু উত্তর করি সকলেই। সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে ক্রিয়াটা কোনটা? বৃষ্টি হওয়াটাই হচ্ছে ক্রিয়া। কি হওয়াটা ক্রিয়া? এখানে বৃষ্টি হওয়া, এই হওয়াটাই ক্রিয়া। এখানে যে হওয়া, তাই না, হওয়াটাই হচ্ছে কাজ, তাই না, হওয়াটাই হলো কি কাজ, হয়েছে। এখন এখানে ক্রিয়া হলো হয়েছে, ক্রিয়া হচ্ছে হয়েছে। এই ক্রিয়াকে প্রশ্ন করলেই আপনার উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, কখন হয়েছে? সারা রাত হয়েছে। কখন হয়েছে? সারা রাত হয়েছে। তার মানে কি, এই ক্রিয়াকে কখন, কোথায় এবং কিসে দ্বারা যদি প্রশ্ন করেন, ক্রিয়াকে কখন, কোথায়, কিসে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আপনি পাবেন, যে উত্তর পাবেন সেটাই হচ্ছে কি অধিকরণ কারক, সেটাই হলো অধিকরণ কারক। কারক চেনার জন্য শুধুমাত্র ক্রিয়াকে চিনলেই, ক্রিয়া বের করতে পারলেই কারক আমরা খুব সহজেই বের করতে পারি, পড়ারও দরকার নেই। হ্যাঁ, এত বেশি পড়ারও দরকার নেই। আর শুধুমাত্র ক্রিয়াটা যদি চিনেন, ক্রিয়াকে আপনি প্রশ্ন করেন কখন, কোথায়, কিসে, এই 3টা দ্বারা প্রশ্ন করেন, যদি আপনি উত্তর পান এবং যেটা চেয়েছে, এখানে অপশন হচ্ছে সারা রাত, যদি উত্তরটা আসে সারা রাত, যদি এই যে কখন, কোথায়, কিসে এর উত্তর যদি সারা রাত আসে, তার মানে বুঝবেন এটা অধিকরণ কারক। আর অধিকরণ কারক বলতে কি বোঝায়? অধিকরণ কারক বলতে ক্রিয়া সংগঠনের সময়, এরপর হচ্ছে কি স্থান, কাল, আরেকটা হলো আধার। আধার বলতে কি বোঝায়? এই আধার মানে হচ্ছে ভিত্তি, কোথায় হয়েছে, কোনো একটা ভিত্তি, তাই না। ক্রিয়া সংগঠন হওয়ার সময়, স্থান, কাল, আধার এগুলো যদি বুঝায় তাহলে সেটা দ্বারা বুঝাবে অধিকরণ কারক, অধিকরণ কারক। তাহলে এখানে যেটি বলা আছে যে সারা রাত বৃষ্টি হয়েছে, ক্রিয়াটা হচ্ছে হয়েছে,
কখন হয়েছে, কখন হয়েছে, সারা রাত হয়েছে। তাহলে কখনের উত্তর আমি পেয়ে গেছি। তাহলে সারা রাতটা কি হবে, অবশ্যই অধিকরণ কারক হবে, এটা বুঝলাম। এখন সারা রাত এটা হচ্ছে মূল শব্দ। এই সারা রাত যে শব্দটি আছে, সারা রাত, এই সারা রাত যে শব্দটি আছে, এই শব্দের শেষে দেখেন অতিরিক্ত কোনো ধরনের শব্দ, শব্দগুচ্ছ, বর্ণ বা বর্ণগুচ্ছ বা ধ্বনি যুক্ত আছে কিনা, যুক্ত নাই। সারা রাত এখানে সাউন্ড গিয়ে কি হয়ে গেছে, একদম থেমে গেছে। সারা রাত সাউন্ড একদম থেমে গেছে। সারা রাতে সাউন্ড কিন্তু এভাবে চালু নাই, সারা রাতি এভাবে কিন্তু নাই, সারা রাত সাউন্ড থেমে গেছে। থেমে যাওয়া মানেই হচ্ছে এটা কি বিভক্তি হবে, শূন্য বিভক্তি। কি বিভক্তি হবে, শূন্য বিভক্তি। তাহলে আমরা দেখলাম যে ক্রিয়াকে, এই ক্রিয়াটা চিনলেই, ক্রিয়াকে চিনলেই 6টি কারক আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। যে ক্রিয়া চিনবেন, যে ক্রিয়াটা বের করতে পারবেন, ক্রিয়া সকলে সহজেই চিনবেন, সে কিন্তু খুব সহজেই এটি কারক বের করতে পারবেন। কারক বের করার জন্য বা কারক নির্ণয়ের জন্য কিন্তু আহামরি এত পড়াশোনা, এত একদম মানে কি টেনশন, এত কিছু করতে হয় না। শুধুমাত্র ক্রিয়া চিনবেন, ক্রিয়াটাকে প্রশ্ন করা শিখবেন, যে ক্রিয়াকে আমি কি দ্বারা প্রশ্ন করব, কাকে দ্বারা প্রশ্ন করব, কখন দ্বারা প্রশ্ন করব, হ্যাঁ কিসের দ্বারা প্রশ্ন করব। যে শব্দগুলি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, ওই অনুযায়ী আমরা কারক নির্ণয় করে ফেলবো। এভাবেই পড়ার চেষ্টা করবেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, অধিকরণে শূন্য। এরপর দেখি, এরপর যে অপশনটি আছে, এরপর দেখেন বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার কোন দোষ ঘটে। দেখেন বাক্যে যখন প্রয়োজনের অতিরিক্ত শব্দ যদি আপনি ব্যবহার করেন, তাহলে কোন ধরনের দোষ ঘটিতে পারে। দেখেন কোন ধরনের দোষ ঘটতে পারে, কোনটি হবে একটু উত্তর করেন। কোন ধরনের দোষ ঘটবে, এটা কি গুরুচণ্ডালী দোষ ঘটবে, দুর্বোধ্যতা ঘটবে, উপমার ভুল প্রয়োগ হবে, নাকি বাহুল্য দোষ, কোনটি হইতে পারে, কোনটি হইতে পারে। খেয়াল করেন, আমরা জানি যে গুরুচণ্ডালী দোষ কেমন, যদি ভাষার মধ্যে কি হয়, যদি ব্যবহারে এরকম, আমরা সহজ একটা উদাহরণ দিই যেটা পরীক্ষায় প্রায় পরীক্ষায় আসে। যেমন দেখেন, এই যে দেখেন সবদা, যেমন দেখেন সব পোড়া, সব পোড়া, অথবা দেখেন সব পোড়া, তাই না। এরপর দেখেন মরা দাহ, এরপর দেখেন মরা পোড়া, দেখেন এটা। এরপর দেখেন, এরপর দেখেন যে সেটা কি আছে, সব পোড়া, তাই না, সব পোড়া তো চলে গেছে। এখন এখানে দেখেন সব শব্দটা হচ্ছে সংস্কৃত, পোড়া শব্দটা হচ্ছে কি বাংলা শব্দ বা দেশি শব্দ, যেটাই বলে না কেন। মরাটা দেখেন দেশি শব্দ বা যেটাকে বলে বাংলা শব্দ, আর দাহ শব্দটা হচ্ছে কি আবার সংস্কৃত শব্দ। তাহলে দেখেন এখানে যখন দুই ভাষার দুই ধরনের শব্দ ব্যবহার করা হয়, সেটা হয়ে যাবে গুরুচণ্ডালী, সাধু চলিতর কি হয়ে গেছে, এখানে মিশ্রণ হয়ে গেছে, বা দুই ধরনের একটা মিশ্রণ আমরা ঘটিয়ে ফেলেছি। কিন্তু যখন বলবেন যে মরা পোড়া, তখন সেটা কি হবে, অবশ্যই শুদ্ধ হবে, কারণ এটাও বাংলা শব্দ, এটাও বাংলা শব্দ। অথবা আপনি বলেন যে শবদাহ, এটাও সংস্কৃত শব্দ, এটাও সংস্কৃত শব্দ। তাহলে এই ধরনের যদি ব্যবহার করা হয়, যে একটা বাংলা, একটা সংস্কৃতি, একটা বিদেশি, একটা, এটাকে বলা হবে কি গুরুচণ্ডালী দোষ। দুর্বোধ্যতা, দুর্বোধ্যতা মানে কি, যেমন আমরা অনেক সময় বলি না, খুবই একটা জেনারেল একটা উদাহরণ আছে, যে তুমি তুমি আমার সাথে, তুমি আমার সাথে কি করেছো, প্রপঞ্চ করেছো, প্রপঞ্চ করেছো। এই যে দেখেন প্রপঞ্চ, এই প্রপঞ্চ শব্দের অর্থ কে জানে, কতজন জানে, এটা কি আমরা সচরাচর ব্যবহার করি, আমরা কিন্তু ব্যবহার করি না প্রপঞ্চ। এই প্রপঞ্চ শব্দের অর্থ হচ্ছে চাতুরি করা, চালাকি করা, কি করা, চাতুরি করা, অথবা কি করা, চালাকি করা, চাতুরি বা চালাকি করা। এখন যখন আমি বলবো যে তুমি আমার সাথে চালাকি করেছো, তুমি আমার সাথে চাতুরি করেছো, তখন কিন্তু এটা সহজেই বোঝা যায়। কিন্তু যখন আপনি বলবেন যে তুমি আমার সাথে কি করেছো, প্রপঞ্চ করেছো, তার মানে এটা কি হবে, অবশ্যই দুর্বোধ্যতা হবে, কারণ এটা সচরাচর এর অর্থ মানুষ জানে না। তাহলে এই ধরনের শব্দের ব্যবহারকে কি বলা হয়, দুর্বোধ্যতা বলা হয়। এরপর দেখেন সেটা হচ্ছে কি, যে অতিরিক্ত শব্দ যদি আপনি ব্যবহার, উপমার ভুল প্রয়োগ হতে পারে। উপমার ভুল প্রয়োগ মানে কি, আমরা অনেক সময় বলি না যে কি বলা যায়, যে আকাশে গরু উড়ে, আকাশে কখনো গরু উড়ে, আর কি করে মাঠে পাখি ঘাস খায়। তো পাখি কি মাঠে ঘাস খায়, আর আকাশে কি কখনো গরু উঠতে পারে। এই যে সাধারণ যে আলোচনাগুলো, এগুলো কিন্তু কখনো হয় না। এটা হচ্ছে উপমার কি প্রয়োগ, ভুল প্রয়োগ এটা। আর বাহুল্য দোষ কোনটা, বাহুল্য দোষ হচ্ছে যদি আমরা কি করি, অতিরিক্ত শব্দ নিয়ে আসি। যেমন আমরা বলতে পারি, যেমন আমরা বলতে পারি, এটা বলি না যে সকল ছাত্ররা ক্লাসে উপস্থিত আছে, উপস্থিত কি রয়েছে, সকল ছাত্ররা ক্লাসে উপস্থিত রয়েছে। এখন দেখেন এখানে কি হয়েছে, এখানে দেখেন ছাত্ররা, এই যে রা এরা গুলি, যেগুলো প্রাণীবাচক, মানে উচ্চ প্রাণী যারা, হ্যাঁ উঁচু লেভেলের যারা প্রাণী, উচ্চ প্রাণী যারা, তাদের ক্ষেত্রে রা এরা গুলি গুলো গুলন এগুলো ব্যবহার করা হয়। তো ছাত্ররা, এটা তো বহুবচন ব্যবহার করা হয়েছে, রা দ্বারা
অনেকগুলো ছাত্রকে বোঝাচ্ছে। এখানে আমরা বহুবচন কি করেছি, বহুবচন ব্যবহার করে ফেলছি, এরপরও আমরা কি বলতেছি, সকল বলতেছি। তাহলে এখানে কি দুইবার বহুবচন শব্দ ব্যবহার করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তাহলে এই ধরনের যে ব্যবহার আছে যে সকল ছাত্ররা ক্লাসে উপস্থিত রয়েছে, এটাকে বলা হয় যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার। এখানে দেখেন যে প্রয়োজনের অতিরিক্ত আমি কি করেছি, শব্দ হিসাবে সকল নিয়ে এসেছি, কারণ সকলের অর্থ যে রা, এ রা তো এখানে অলরেডি কি আছে, ইতিমধ্যে এখানে আমি যুক্ত করেছি, এরপরও আমি কি করলাম, সকল কথাটি যুক্ত করলাম। এই ধরনের ব্যবহারকে কি বলা হয়, বাহুল্য দোষ বলা হয়। কি বলা হয়, বাহুল্য দোষ। তাহলে সঠিক উত্তর হবে কি, বাহুল্য দোষ। এরপর দেখেন দৃষ্ট শব্দের বিপরীত শব্দ কি হবে? দৃষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি হবে? একটু উত্তর করার চেষ্টা করেন। দৃষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি হইতে পারে? 4টি অপশন দেয়া আছে, দেখেন, নম্র, মৌন, সদয়, সজীব। খেয়াল করেন, সজীব শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি, নির্জীব। সজীব শব্দের বিপরীত শব্দ নির্জীব। সদয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি, নির্দয়। এরপর দেখেন যে মৌন শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি, মুখর। তাহলে নম্র শব্দের বিপরীত শব্দ কি হতে পারে? নম্র শব্দের বিপরীত শব্দ কি হইতে পারে? দৃষ্ট শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি, নম্র। দৃষ্ট মানে কি, অভদ্র, চালাক, চতুর, অভদ্র এটাকে বলা হয়। আর এর বিপরীত শব্দ হচ্ছে নম্র। আর মৌন শব্দের বিপরীত শব্দ হচ্ছে মুখর। মৌন মানে চুপচাপ করে থাকা, মুখর মানে কি বুঝেন তো, সবসময় কি চঞ্চল থাকা। সদয় নির্দয়, সজীব নির্জীব। তাহলে সঠিক উত্তর কি হবে? অবশ্যই নম্র হবে। এরপরে যে প্রশ্নটি আছে, দেখেন, কোনটি শুদ্ধ বানান কোনটি হইতে পারে? দেখেন, কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান কোনটি? এখানে দেখেন, অনাবাদী, অপদস্থ, অব্যর্থ, অভাগিনী। কোনটি হতে পারে? কোন বানানটিতে কি আছে, সঠিক বানানের প্রয়োগ রয়েছে? অপদস্থ, এই বানানটি ভুল আছে। এটা সঠিক বানান কি হবে? অপদস্থ। এই যে অপদস্থ। অব্যর্থ, এই বানানটিও ভুল। এটা সঠিক বানান কি হবে? অব্যর্থ। জফলা, আকার এখানে হবে না, এই আকার এখানে হবে না। অভাগিনী, এই শব্দটি কি সঠিক নাকি ভুল? দেখেন, অভাগিনী বানানটিও কি রয়েছে, ভুল রয়েছে। অভাগিনী, ন দীর্ঘইকার হবে, অভাগিনী কি হবে, এখানে দীর্ঘইকার হবে। এটাও, এই বানানটিও ভুল। আবার দেখেন, অনাবাদী, এই বানানটিও ভুল রয়েছে। অনাবাদী, এই বানানটিও ভুল রয়েছে। এখানে সঠিক বানান কি হবে? অনাবাদী। তাহলে দেখেন, এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এসেছিল। তো এখানে খেয়াল করেন যে এখানে একটা অপশনও কি নাই, সঠিক উত্তর দেওয়া নাই। তাহলে এটা অবশ্যই আপনাকে কি রাখতে হবে, ব্ল্যাঙ্ক রাখতে হবে, ফাঁকা রাখতে হবে, যেহেতু এখানে কি নাই, সঠিক উত্তর নাই। তাহলে এই ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু আপনাদেরকে কি করে, অনেক সময় তারা পরীক্ষা করে যে দেখি তারা পারে কিনা। এই ধরনের প্রশ্ন অহরহ আসে এবং আসতেও পারে। তাহলে এখানে কি নাই, কোনো ধরনের সঠিক উত্তর নাই। এখানে যে 4টি বানান দেওয়া আছে, 4টি এখানে কি আছে, ভুল রয়েছে। এখানে কি নাই, কোনো ধরনের সঠিক উত্তর দেওয়া নাই। এরপর দেখেন, কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া। এই যে এই শব্দটি, বাক্যটি আছে, কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া। এখানে এই যে হেতু যে শব্দটি আছে, এই হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? এখানে যে হেতু যে অনুসর্গটি ব্যবহার করা হয়েছে, এটি কোন ধরনের অর্থ প্রদান করেছে? একটু উত্তর করার চেষ্টা করেন দেখি, কোনটা হইতে পারে? নিমিত্ত, প্রার্থনা, ব্যাপার, প্রসঙ্গ, কোনটি হইতে পারে? কোনটি সঠিক উত্তর হইতে পারে? হেতু শব্দের অর্থ কি? আগে এটা দেখেন যে হেতু শব্দের অর্থ হচ্ছে কি, হেতু শব্দের অর্থ হচ্ছে জন্য। এই জন্মের আরেক অর্থ হচ্ছে কি, নিমিত্ত। তাহলে কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া, মানে তুমি কি জন্য এসেছো আমাকে বিস্তারিত বলো। তাহলে এখানে হেতু শব্দটা কি অর্থ দিবে? জন্য বা নিমিত্ত। এটা কি অর্থ দিবে? জন্য বা নিমিত্ত। তাহলে সঠিক উত্তর হবে নিমিত্ত। এরপর দেখি, এরপর আর কি আছে রয়েছে প্রশ্ন। এরপর দেখেন, মহাজ্ঞান এর সঠিক ব্যাস বাক্য। এরপর কিন্তু কিছুই দেয়া নাই, এটা বুঝে নিতে হবে। মহাজ্ঞানের সঠিক কি হবে? এখানে ব্যাস বাক্য কথাটি তারা বলেনি, এখানে হবে সঠিক ব্যাস বাক্য কি হবে, কোনটি হইতে পারে? মহান যে জ্ঞান, মহৎ যে জ্ঞান, মহা যে জ্ঞান, মহতি যে জ্ঞান, কোনটি হইতে পারে? মহান যে জ্ঞান, এটি সঠিক ব্যাস বাক্য কোনটি হইতে পারে? একটু উত্তর করার চেষ্টা করি। মহৎ জ্ঞান, মনে রাখবেন, ব্যাস বাক্যের পূর্ব পদে যদি কখনো মহান অথবা মহৎ ব্যবহৃত হয়, মহান বা মহৎ, সেটা সমস্ত বাক্যে গিয়ে, তাহলে সমস্ত পদে গিয়ে, অর্থাৎ ব্যাস বাক্যের পূর্ব পদে যদি মহান বা মহৎ থাকে, তাহলে সমস্ত পদে গিয়ে এই মহান বা মহৎটা কি হয়ে যায়? মহা হয়ে যায়। কি হয়ে যায়?
মহা হয়ে যায়। আর এটি হচ্ছে কি বিশেষ্য এবং বিশেষণ, বিশেষ্য এবং বিশেষণ অর্থাৎ বিশেষণ এবং বিশেষ্য। দেখেন মহা এটা হলো বিশেষণ, এটা হলো বিশেষণ, আর জ্ঞান, জ্ঞান শব্দটা হচ্ছে কি বিশেষ্য, তাই না? এই বিশেষণ এবং বিশেষ্য এই দুই পদের সমন্বয়ে কি হয়? কর্মধারয় সমাস হয়। কি ধারয় হয়? কর্মধারয় সমাস হয়। এই মহান যে জ্ঞান বা মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান, এটি হচ্ছে মূলত কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস চেনা যায় যে বিশেষ্য থাকে, তারপর বিশেষণ থাকে, তারপর বিশেষ্য থাকে। বিশেষণ এবং বিশেষ্য এই দুই পদের সমন্বয়ে কি হয়? কর্মধারয় সমাস হয়ে থাকে। এখন কর্মধারয় সমাসের যখন ব্যাস বাক্যে, ব্যাস বাক্যের যদি পূর্বপদ, এই যে দেখেন এটা হলো পূর্বপদ, এটি হচ্ছে পরপদ, পূর্বপদ পরপদ প্রত্যেকটারই। এই পূর্বপদে যদি মহান বা মহৎ থাকে তাহলে যখন সমস্ত পদ করা হবে তো এই সমস্ত পদে কি হয়? সবসময় মহা হয়। তাহলে মহার পরিবর্তে হয় মহান হবে, না হলে মহৎ হবে। তবে যদি মহান এবং মহৎ দুটাই যদি অপশনে থাকে তাহলে অবশ্যই আগে কোনটা গ্রহণ করবেন? মহৎটাকে গ্রহণ করবেন। মহৎ যে জ্ঞান, যদি মহান এবং মহৎ এই দুটাই অপশনে থাকে তাহলে অবশ্যই মহৎ যে শব্দটি আছে বা মহৎ যে অপশনে আছে সেটাই আপনারা গ্রহণ করবেন, এটা মনে রাখবেন। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? মহৎ যে জ্ঞান। এরপর দেখেন সপ্তাহ কোন ধরনের শব্দ? সপ্তাহ কোন ধরনের শব্দ? এই যে দেখেন সংখ্যাবাচক শব্দ, এইটা এসেছে মূলত একটা অধ্যায় আছে বাংলা ব্যাকরণে, সেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এই সংখ্যাবাচক শব্দ থেকেও প্রশ্ন কিন্তু আসে আপনাদের, যেটা অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু খুব একটা দেখা যায় না। কোনটি হতে পারে? একটু উত্তর করার চেষ্টা করি। সপ্তাহ কি অঙ্কবাচক, তারিখবাচক, পরিমাণবাচক নাকি পূরণবাচক? কোনটি হইতে পারে? আচ্ছা, সংখ্যাবাচক শব্দ হচ্ছে কত প্রকার? আমরা জানি 4 প্রকার। সেই 4 প্রকার কি কি? অঙ্কবাচক, এরপর হলো কি পূরণবাচক, হ্যাঁ, এরপর হলো কি বাচক, 3 হলো পরিমাণবাচক, আর 4 হলো তারিখবাচক। এই তো অঙ্কবাচক কোনগুলো? অঙ্কবাচক মনে রাখবেন গাণিতিক সংখ্যা, যেগুলো দ্বারা কি বোঝায়? সরাসরি গাণিতিক সংখ্যা। গাণিতিক সংখ্যাই হচ্ছে অঙ্কবাচক সংখ্যা। যেমন দেখেন 1 2 3 4 এভাবে যতগুলো গাণিতিক সংখ্যা আছে সেটাকে কি বলা হয়? অঙ্কবাচক সংখ্যা বলা হয়। এরপর দেখেন তারিখবাচক সংখ্যা কোনটা? তারিখবাচক। কি বাচক সংখ্যা? তারিখবাচক, যেটা দ্বারা কি বোঝায়? তারিখ বোঝানো হয়। আচ্ছা, যেমন দেখেন তারিখবাচক যে সংখ্যাগুলোর প্রথম যে 4টা শব্দ এগুলো হচ্ছে হিন্দি ভাষা থেকে এসেছে। প্রথম 4টা এসেছে কোন ভাষা থেকে? হিন্দি থেকে এসেছে। যেমন দেখেন পয়লা বা পহেলা, এরপর দেখেন দোসরা, তাই না? এরপর দেখেন তেসরা এবং চৌঠা, এরপর হচ্ছে পাঁচই, এরপর হচ্ছে সাতই, এভাবে চলবে। এগুলো হচ্ছে তারিখবাচক। এরপর দেখেন পরিমাণবাচক। পরিমাণবাচক কি বাচক? পরিমাণবাচক। এরপর দেখেন যে পূরণবাচক যে শব্দগুলো আছে, পূরণবাচক দ্বারা কি বোঝায়? পূরণবাচক। খেয়াল করেন পূরণবাচক যেগুলো দ্বারা স্থান বোঝায়। যেমন দেখেন প্রথম, কততম স্থান অধিকার করেছো? প্রথম স্থান অধিকার করেছি। দ্বিতীয় স্থান অধিকার করেছি। তৃতীয় স্থান অধিকার করেছি। এটাকে বলা হয় কি? পূরণবাচক। আর পরিমাণবাচক কোনটা? এই যে অঙ্কবাচক গুলাকে যখন আপনি কথায় লিখবেন, কিসে লিখবেন? কথায় যদি লেখা হয়, অঙ্কগুলাকে যখন আপনি কথায় লেখা হয়, যেমন দেখেন 1 2 3, এরপর দেখেন সপ্তাহ। সপ্তাহ মানে কি? 7 দিন। 7 দিনকে আপনি কি লিখলেন? সপ্তাহ লিখলেন। এটাই হবে তখন কি বাচক? অবশ্যই পরিমাণবাচক হবে। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? তাহলে সঠিক উত্তর হবে পরিমাণবাচক। সপ্তাহ কোন ধরনের শব্দ হবে? পরিমাণবাচক শব্দ হবে। এরপর দেখেন ইতর বিশেষ বাগধারাটি অর্থ কি? ইতর বিশেষ, ইতর বিশেষ এই বাগধারার অর্থ কি হতে পারে? দেখেন বাগধারা থেকে প্রশ্ন কিন্তু আসে। এর 4টি অপশন দেওয়া আছে: পার্থক্য, পক্ষপাতিত্ব, ভালো মন্দ, গুরুত্বহীন। কোনটি সঠিক উত্তর হইতে পারে? ইতর বিশেষ বাগধারাটি সঠিক উত্তর কি হইতে পারে? একটু উত্তর করেন। ইতর বিশেষ যে বাগধারাটি রয়েছে এটা সঠিক উত্তর বা এটা সঠিক অর্থ হচ্ছে কি? পার্থক্য বুঝাতে। সাধারণত কোনো কিছুর মধ্যে পার্থক্য বুঝাতে, ব্যক্তি বস্তুর মধ্যে পার্থক্য বুঝাতে কি ব্যবহৃত হয়? ইতর বিশেষ এই বাগধারাটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে বাগধারা থেকেও প্রশ্ন আসে। এরপর দেখেন বাগধারা থেকে কিন্তু 2021 সালে 21 সাল ভিত্তিক যে পরীক্ষাটি হয়েছিল সেখানে বাগধারা থেকে দেখেন 2টা প্রশ্ন আসছে পরপর। একই প্রশ্নে 2টা বাগধারা এসেছে। কোন বাগধারাটি ভিন্ন অর্থ, কোনটা ভিন্ন অর্থ প্রকাশ করেছে? দেখেন তো দেখি। দুধের মাছি, শরতের শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী। কোনটি হইতে পারে? ভিন্ন অর্থ প্রকাশ করেছে। কোন বাগধারাটি ভিন্ন অর্থ প্রকাশ করেছে? দেখেন এখানে যে 4টি অপশন দেওয়া আছে 4টা অপশনই কিন্তু কি দেখেন সমার্থক, একই অর্থ প্রকাশ করে। তারপরেও কোনো একটা বাগধারা রয়েছে যার কি আছে এইটা ছাড়াও আরেকটি অর্থ আছে। তবে এখানে যে 4টি অপশন দেওয়া আছে 4টার অর্থই কিন্তু একই অর্থ। তবে একটা বাগধারা রয়েছে যেটির অর্থ কি আরেকটা অর্থ আছে। দুধের মাছি বুঝেন তো, সুসময়ের বন্ধু,
শরতের শিশির এটার অর্থ সুসময়ের বন্ধু, সুখের পায়রা এটাও সুসময়ের বন্ধু, লক্ষ্মীর বরযাত্রী, এই চারটার অর্থই কিন্তু হচ্ছে সুসময়ের বন্ধু, তাই না? সুসময়ের বন্ধু, এই চারটার অর্থই হচ্ছে সুসময়ের বন্ধু। তবে এখানে একটা বাগধারা রয়েছে যার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। সুসময়ের বন্ধু ছাড়াও অর্থ হচ্ছে কি ক্ষণস্থায়ী, সেটি হচ্ছে কি শরতের শিশির, যার আরেকটি অর্থ আছে ক্ষণস্থায়ী। এটি সুসময়ের বন্ধু এই অর্থও দেয়, আবার ক্ষণস্থায়ী অর্থ দেয়। তাহলে দেখেন যে এখানে সম্পূর্ণ ভিন্ন যদি একটি বাগধারা যদি বাছাই করতে চান, সেটি হবে কি শরতের শিশির। তাহলে শরতের শিশির এটাই হচ্ছে কি ভিন্নার্থক বাগধারা এখানে রয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আপনাদের সামনে 2021 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের যে প্রশ্নটি ছিল সেটার ব্যাকরণ অংশটি নিয়ে আমি আজকে আলোচনা করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ব্যাংকের চাকরির জন্য যে সার্কুলারটি হয়ে গেছে 1554 পদে বিশাল সার্কুলার, সেই সার্কুলার জন্য আমি কিভাবে প্রস্তুতি নিব, কোন টপিক থেকে আমি প্রস্তুতি নিব। আজকে দেখেন যে বেশ কয়েকটা টপিক কিন্তু অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে কোত্থেকে আপনাদেরকে পড়তে হবে। তো এভাবেই আপনারা পড়ার চেষ্টা করবেন। অবশ্যই আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাবেন, এখানে আমাদের ব্যাংকের যে কোর্স আছে এখানে আপনাদের পড়ার জন্য এই ব্যাংকের যে কোর্সগুলো এগুলো দেখবেন, খুবই সুন্দর এখানে কোর্স রয়েছে, যেখানে বাংলাদেশ ব্যাংকের স্যারেরা, বাংলাদেশ ব্যাংকের এডিডিডি এই সমস্ত স্যারেরা কিন্তু এখানে ক্লাস নেন। পাশাপাশি আমাদের যে বিদ্যাবাড়ি ব্যাংকের যেটি পেজ রয়েছে এখানে আপনারা নিয়মিত আসবেন, এখানে ব্যাংক চাকরির জন্য নিয়মিত আপডেট দেয়া থাকে এবং এখন নিয়মিত কি হবে আপনাদের জন্য লাইভ হবে, এখন নিয়মিত আপনাদের জন্য লাইভ থাকবে, প্রায় লাইভ হবে, যাতে করে আপনারা ব্যাংকের চাকরির প্রস্তুতিটাকে আরো বেশি জোরালো করতে পারেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি ব্যাংক হেড, এগুলো অবশ্যই আপনারা দেখবেন, এখানে প্রতিনিয়ত এখানে বিভিন্ন ধরনের টিপস সম্বলিত ভিডিও যাচ্ছে। তো সবাই এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।